আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের অনেকদিন ধরে রিকোয়েস্ট করে আসা একটি টপিক নিয়ে কথা বলবো। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি পাকিস্তানের ফেমাস র্যাপার চ্যান কে এর ব্যাপারে। চ্যান কে পাকিস্তানের এমন একজন র্যাপার যে ইন্ডিয়ার পাশাপাশি বাংলাদেশেও মোটামুটি ফেমাস। যেহেতু হিন্দি এবং উর্দু পাশাপাশি সিমিলার একটি ভাষা, আর যেহেতু ভারত এবং বাংলাদেশের কিছু মানুষ উর্দু বোঝে, তাই এই দুই দেশের মানুষের কাছে চ্যান কে এর গানগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে। চ্যান কে এই নামটি সে তার ইউটিউব এবং ইনস্টাতে অ্যাজ এ টাইটেল নেম ব্যবহার করে থাকে, যদিও তার আসল সম্পূর্ণ নাম হচ্ছে নাদির চ্যান সিদ্দিকি। আপনি হয়তো নোটিস করেছেন সে চাইনিজদের মতো দেখতে, তো আমি তাকে পাকিস্তানি কেন বলছি? আসলে নাদির চ্যানের বাবা একজন পাকিস্তানি, কিন্তু তার মা ছিল চাইনিজ, যার কারণে নাদিরকে চাইনিজদের মতো দেখতে লাগে। নাদির চ্যান সিদ্দিকির জন্ম 1992 সনে কানাডার মন্ট্রিয়ালে হয়েছিল, কিন্তু পরবর্তীতে সবাই পাকিস্তানে ব্যাক করে যখন নাদির খুবই ছোট ছিল। সো নাদিরের শৈশব পাকিস্তানের করাচিতে কেটেছে। তার যখন 2.5 থেকে 3 বছর বয়স, তখন তার বাবা মায়ের মধ্যে ডিভোর্স হয়ে যায়, যা তার জীবনের অন্যতম ট্রমাটিক একটি সময় ছিল, যে বিষয়টি একাধিকবার সে তার বিভিন্ন গানের মাধ্যমে প্রকাশ করেছে। এখন নাদিরকে নিয়ে আমার এসআর আর্মির মধ্যে সবচেয়ে বড় যেই প্রশ্ন ঘুরপাক খায় তা হলো, সে কি স্যাটানিজম বা ইলুমিনাতির সঙ্গে কোনোভাবে জড়িত? কেননা তার এরকম অসংখ্য কাজকর্ম সেদিকে ইঙ্গিত করে। চ্যানকে র্যাপ জগতে প্রবেশ করার অনুপ্রেরণা পায় পাকিস্তানি বংশোদ্ভূত বহিমিয়া এবং আমেরিকান র্যাপার এমিনেমের কাছ থেকে। তাই আমরা দেখি এমিনেম যেমনিভাবে নিজেকে র্যাপ গড দাবি করে, চ্যানকেও নিজেকে উর্দু র্যাপ গড বলে দাবি করেছিল, এবং এই লাইন আমরা তার হামশাকাল গানের লিরিক্সে দেখতে পাই। যেমনটা আমরা জানি, এমিনেম এবং বহিমিয়া এই দুইজনই ইলুমিনাতির পাপেট, যারা শয়তানের হয়ে শয়তানের শিক্ষা তাদের গানের মাধ্যমে প্রমোট করেছে। শুধু গানের বা লিরিক্সের মধ্যেই নয়, থিমের মধ্যেও তা ছিল। নাদির চ্যানও এমিনেমের থিম অনুকরণ করে বোল্ড সিনারিও তৈরি করেছে তার গানগুলোর মধ্যে। তার মধ্যে একটি রয়েছে এখানে রক্ত মাখানো, এমিনেমের মতোই আই কালার চেঞ্জ করে নিজেকে পজেস দেখানো। ওদের মোটামুটি সব ধরনের স্টাইল নাদির চ্যানকে আমরা অনুকরণ করতে দেখি। তো নাদিরের উত্থান মূলত 2018 সন থেকে শুরু হয়। তখনই তার গানগুলো বেশ ভাইরাল হয়েছিল, যার মধ্যে একটি হলো লড়কি রিলেশনশিপ বেসড, কম তাবাহ হ্যায় পাকিস্তান নিয়ে, এবং হামশাকাল তার নিজের চরিত্র নিয়ে। কিভাবে এই আর্টিস্ট স্যাটানিজমের দিকে ঝুঁকে যাওয়ার পরেও কিভাবে নিজেকে ঘুরিয়ে এনেছে, এবার বলবো সেই গল্প। যেমনটা আমরা জানি, চ্যানকের আইডল এমিনেম এবং এমিনেমের মতো আরও র্যাপার যারা রয়েছে, তারা তাদের গানের মধ্যে কী পরিমাণে গালাগালি ব্যবহার করে, এফ ওয়ার্ড, ডি ওয়ার্ড এবং অসংখ্য নোংরা শব্দ ব্যবহার করে, তা এদের গান যারা শুনেছেন তারা জানেন। এমনকি এই জন্য এমিনেম একটি ইন্টারভিউতে নিজে বলেছিল সে তার নিজ সন্তানদেরকে নিজের গানই শুনতে দেয় না, বাজে ভালগার হওয়ার কারণে। শুরুর দিকে আমরা দেখতে পেয়েছি নাদির চ্যান এমিনেমের একজন অনুসারী হিসেবে তারই মতো টুকটাক গালাগালি ব্যবহার করত। এই পর্যন্ত চ্যান 2016 থেকে 17 যা ইচ্ছা তাই করছিল, অন্যান্য ট্রেডিশনাল র্যাপারদের মতোই। তাই পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ সব জায়গা থেকে অনেক দ্রুত ফ্যান ফলোয়ার বেড়েই চলেছিল তার। কিন্তু তারপর তাকে আমরা কম তাবাহের মতো গান রিলিজ করতে দেখি, যেখানে সে পাকিস্তানি কিছু ট্র্যাজেডিক ঘটনা তুলে ধরে অ্যান্টাই ফেমিনিজম পোয়েট্রি পেশ করে। এখান থেকে আপনি ধারণা পাবেন, যখন পুরো দুনিয়া গান বাজনার মাধ্যমে কারাপশনকে উস্কে দিচ্ছিল, ফেমিনিজমকে পুশ করছিল, বেহায়াপনাকে প্রমোট করছিল, তখন চ্যানকে ঠিক তার বিপরীত মুখে চলছিল। এখানে আমরা যে বিষয়টি লক্ষ্য করি, চ্যান তখন খুব প্রতিবাদী এবং পলিটিক্যাল হয়ে উঠেছিল। ইন্ডিয়ার সেই ঘটনা যেখানে তাবরেজকে জোর করে জয় শ্রীরাম বলানোর চেষ্টা করা হয়েছিল এবং তাকে হত্যা করা হয়েছিল পিটিয়ে, সে বিষয়ে, কাশ্মীরের বিষয়ে চ্যান চাইছিল তার র্যাপ সং, তার এই ট্যালেন্টের মাধ্যমে পৃথিবীর কাছে বার্তা পৌঁছে দিতে, এবং এ কারণে সে তখন মানুষের কাছে খুব কন্ট্রোভার্সিয়াল একজন পার্সন হিসেবে সামনে আসে। একদিকে র্যাপ মিউজিকের নামে যখন বলিউডে দেখা যাচ্ছিল মহিলাদেরকে উলঙ্গ করে নাচানো, তখন নাদির মানুষকে দেখাচ্ছিল র্যাপ মিউজিকের ট্রু মিনিং কি, এবং এটা যে প্রতিবাদের মাধ্যম সেটা, যা হয়তো তার কিছু ইন্ডিয়ান ফলোয়ারদের পছন্দ হয়নি। এবং পাকিস্তানেরও কিছু ক্রিটিক তাকে বলতে শুরু করে যে তুমি তো নিজেই তোমার ভিডিওতে গালাগালি করো। একদিকে গালাগালি করে আরেকদিকে আল্লাহ খোদার নাম নেওয়া বিষয়টি হিপোক্রিটিক্যাল মনে হয়। তারপর চ্যান ঘোষণা দেয় সে তার গানের মধ্যে আর কখনো গালাগালি করবে না। যেহেতু সে আগে র্যাপের মধ্যে গালি দিয়ে অভ্যস্ত ছিল, তাই সে নিজেকে নিজে এই হ্যাবিট চেঞ্জ করার একটি চ্যালেঞ্জ ছুড়ে দেয়। टिल डेथ कोई भी गानों में गालियाँ नहीं होंगी मेरे, ठीक है। कोई भी एक गाने में अभी जो भी डेट है, ठीक है, उसके आगे जो भी गाना आएगा उसमें गालियाँ नहीं होगी। हाँ, थोड़े से वर्ड्स होंगे जैसे गधा शधा हो गया ये वो, ठीक है, लेकिन गालियाँ नहीं होंगी। এবং তার এই ড্রাস্টিক চেঞ্জ, তার এই পরিবর্তনের ব্যাপারে মানুষদেরকে তার হামশাকাল গানের মাধ্যমে বুঝিয়েছে, যেখানে সে পুরনো নাদিরকে মেরে ফেলে নতুন এক নাদিরের জন্ম বুঝিয়েছে, অর্থাৎ নতুন ক্যারেক্টারের। কিন্তু তবু আমরা একটা জিনিস খেয়াল করি, তার যে ডায়াবলিক থিম, ডিমনিক থিম, রক্ত ব্যবহার করা,
পজেস বোঝানো চোখ দিয়ে, এগুলো কিন্তু সে অব্যাহত রেখেছে। ছোটবেলায় বাবা মায়ের কাছ থেকে এত বড় একটা ধাক্কা খাওয়ার পর নাদির দাবি করে সে ডিপ্রেশনের কারণে প্রায় সময় কোরআন তেলাওয়াতে মগ্ন থাকত। কোরআনের অনুবাদ, তাফসির, তর্জমা সহ ভালোভাবে বোঝার চেষ্টা করত, যে শিক্ষা তার বাবা মায়ের কাছ থেকে সে পায়নি। এবং পাকিস্তানের বেশিরভাগ প্যারেন্টস বাচ্চাদেরকে তর্জমা সহ কোরআনের শিক্ষা দিতে পারে না, এমনটা চ্যান দাবি করে। সেজন্য সে পার্সোনালি একটি লাইভ সেশন খুলেছে, যেখানে কোরআন নিয়ে তার কিছু ফ্যান ফলোয়ারদের সাথে বসে ডিসকাস করে। এক কথায় বলতে গেলে কোরআনের কোর আন্ডারস্ট্যান্ডিং, বুঝে পড়া, এই বিষয়গুলোর দিকে মানুষদেরকে ফোকাস করতে বলে। এবং মজার বিষয় হলো যে ইলুমিনাতির সঙ্গে আমরা তার কানেকশন খুঁজছি, সেই ইলুমিনাতি সম্পর্কে আমি যতটুকু বুঝতে পারলাম সে ভালোভাবেই জ্ঞাত রয়েছে এবং মাঝে মাঝে তার গানের মধ্যে এক্সপোজ করে থাকে। চ্যান এও বিশ্বাস করে যে পাকিস্তানের দাজ্জালের সিস্টেম ঢুকে পড়েছে। আমরা তাকে তার একটি ভিডিওতে এমনকি সূরা কাহাফের ব্যাখ্যা দিতেও দেখেছি। पता आपको दज्जाल को अगर आप सूरह कहाफ पूरी सुना भी दोगे ना आराम से वहाँ पे बैठ के अच्छे लिसनर यार सुनेगा, बल्कि दज्जाल सूरह कहाफ आपको खुद भी पढ़ के दिखा देगा पूरी। आप दज्जाल को कुरान पाक हाथ में भी पकड़ा दोगे ना, उसके कोई हाथ जल नहीं जाएंगे कुरान पकड़ के। तो सूरह कहाफ को रटने से नहीं, सूरह कहाफ की अरबी लैंग्वेज समझ के पढ़ने से जो माइंडसेट आपको सूरह कहाफ देगा, कैरेक्टर जो आपका बनेगा, माइंडसेट जो बनेगा, माइंडसेट दज्जाल यानी डिसीवर, धोखेबाज, फरेबी के फरेब से, एक डिसेप्शन से, डिसेप्टिव जमाने से आपको बचा के रखेगा। तो अब देखते हैं कहाफ का मतलब होता है गार। फर्ज करो अभी जमाना पूरा गंदा हो जाता है, बुत परस्ती स्टार्ट हो जाती है, जो कि कहीं ना कहीं हुई भी है पाकिस्तान में। लेकिन फर्ज करो शिर्क पाकिस्तान में आ जाता है, तो आप तो कभी भी जाके गारों में नहीं रहोगे, आपको सांपों से डर लगेगा, जिनों से डर लगेगा। तो गार का सिंबॉलिक मतलब थोड़ा देख लेते हैं, जो मेरा अपना पर्सपेक्टिव है। और बेस्ट एग्जाम्पल होगी हमारे नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की, जब वो गारे हिरा में सोसाइटी से रूहानी एतकाफ बोलते हैं कि जब आपको थोड़ा सा अपने आप को डिटॉक्सिफाई करना होता है सोसाइटी से, यानी सेल्फ रिफ्लेक्शन के लिए, दुनियावी चीजों से ब्रेक लेने के लिए, वो गारे हिरा में चले जाते थे। तो यानी कि गार का 2024 में सिंबॉलिकली मैं अपनी तरफ से बता रहा हूँ कि इसका मतलब है आइसोलेशन फ्रॉम द सोसाइटी, थोड़ा सा डिटॉक्सिफिकेशन from the concepts of the society, from the trend of the internet। ইসলামে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য যে আমাদেরকে সূরা কাহাফ পাঠ করার কথা বলা হয়েছে, যেহেতু সূরাতুল কাহাফে গুহাবাসীদের নিয়ে আলোচনা করা হয়েছে, তাই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার এটির সিম্বলিক মিনিং হলো আইসোলেশন। এটি একটি সত্য এবং বাস্তবিক কথা যা আমি আমার নিজের জীবনেও অ্যাপ্লাই করেছিলাম। মানুষ আমাকে জিজ্ঞেস করে, আপনি এত তীক্ষ্ণ চিন্তাভাবনা করার দক্ষতা কোথায় হাসিল করেছেন? আইসোলেশনই হলো তার উত্তর। আপনি যদি সোসাইটির থেকে দূরে গিয়ে কিছুটা সময় একা থাকতে পারেন, সেটা আপনাকে তখন নিজের দিকে ফোকাস করতে খুব সাহায্য করে, আপনার নিজের চরিত্র সংশোধনে কাজে আসে, আপনার বিবেকের দরজা তখন খুলে যায়, স্রোতের বিপরীতে চলতে সহায়তা করে। এই জন্য প্রত্যেক নবী রাসূলগণ গুহায় ধ্যান করতেন। সোসাইটিতে চলে আসা ফিতনার বিরুদ্ধে চলতে সেখান থেকেই প্রস্তুতি নেওয়া যায়। যাই হোক, এখন অনেকে হয়তো কনফিউশনে পড়ে গেছেন যে একদিকে সে র্যাপ কালচারের মধ্যে থেকে এরকম কথাবার্তা কিভাবে বলছে, যেখানে গান বাজনাও তো ইসলামের নিষিদ্ধ বিষয়। এখানে দেখুন, জায়ানবাদিয়া যে ব্যাফোমিটের পূজারী সেটা এখানে দেখাচ্ছে। সে অবশ্যই অবগত সিক্রেট সোসাইটি এবং জায়ানিজমের ব্যাপারে। একাধিকবার সে তার গানের মধ্যে ইলুমিনাতি শব্দ ব্যবহার করেছে। তো সে আসলে ইলুমিনাতির পক্ষে বিপক্ষে কি আসলে সে? যেহেতু আমরা কাউকে জাজ করতে গেলে তার কার্যক্রম এবং তার বলা কথা দুইটার উপরেই ফোকাস করি, কিন্তু এখানে আমরা কি করব যখন তার কার্যক্রম একরকম এবং তার মুখের কথা আরেক রকম? গালাগালির কথা বলতে গেলে সে তা পুরোপুরি এখনো বর্জন করেনি, যেটা তার আসলি হিপ হপ সেকেন্ড ভার্সনে আমরা দেখতে পাই, যেটা সে বলেছিল যে সে মরার আগ পর্যন্ত গালাগালি করবে না। তো এখানে আমরা একটু দুমুখী কাজ কারবার দেখতে পাই। পবিত্র কোরআনে রক্ত খাওয়া হারাম বলার কারণে শয়তান মিউজিক ভিডিওর মধ্যে বারবার রক্তকে ভিজুয়ালাইজ করে। চ্যানকে এখনো সেই থিম ব্যবহার করছে। তাহলে আমরা আসলে তাকে কি হিসেবে ধরব? তাহলে চলুন বিষয়টি আমার নিজের একটি ঘটনা দিয়ে বোঝাই। 2018 কি 19-এর দিকে একজন মিউজিক ব্যান্ডের সদস্যের সঙ্গে আমার কথা হয়। সে বাংলাদেশি ছিল এবং তখন আমি বাংলাদেশে বসে মিউজিক ইন্ডাস্ট্রিকে এক্সপোজ করছিলাম সিক্রেট রিভেল চ্যানেলটিতে। সে আমার খোঁজ করে, খুব সম্ভবত ইনস্টাগ্রাম বা ফেসবুকে। সে আমাকে বোঝানোর চেষ্টা করে যে সব মিউজিশিয়ান আসলে এই সাইন সিম্বলসগুলো দেখানোর মাধ্যমে শয়তানবাদকে প্রচার করে না। কিছু মিউজিক ব্যান্ড আসলে কাজ করে তাদের গানের মাধ্যমে শয়তানবাদকে এক্সপোজ করার জন্য। আমি কিবরিয়া যেভাবে আমার চ্যানেলে সায়েন্স সিম্বলগুলো দেখিয়ে এক্সপ্লেন করছি, এক্সপোজ করছি, তারাও তাদের মিউজিকের সাথে সায়েন্স সিম্বলগুলো দেখিয়ে তার মিনিং মানুষদেরকে বলে, মানুষদের কাছে উন্মোচন করে। আমি তার সঙ্গে সেদিন দ্বিমত পোষণ এজন্যই করেছিলাম, কারণ আমি যদি কোনো কিছু এক্সপোজ করতে চাই, কোনো কিছুকে ঘৃণা করে, তাহলে সেটিকে কিন্তু আমি গায়ে মেখে নিব না। নিজেকে একটু কুল দেখাতে যদি নিজের চরিত্রের সাথে সেটিকে যুক্ত করে দিই, তাহলে তো আমি আর সেটা এক্সপোজ করলাম না, মানুষের সামনে ফুটিয়ে তুলে ধরলাম। তো
তো এই র্যাপাররা আসলে এরকমই চিন্তাভাবনা লালন করে। নাদির চ্যানের নিজের মুখের বক্তব্য এটি, যা সে তার লেটেস্ট ভিডিওতে ব্যাখ্যা করেছে পরবর্তী প্রজন্মের জন্য, যেটা হলো যে সৃষ্টিকর্তা আমাদেরকে একটি বাউন্ডারি দিয়ে দিয়েছেন। আমরা যদি সেই গণ্ডির মধ্যে থেকে রিদেম এন্ড পোয়েট্রির চর্চা করি তাহলে আমরা সৃষ্টিকর্তার আনুগত্যের মধ্যে থাকব। কিন্তু এই একই ট্যালেন্ট যদি সৃষ্টিকর্তা বিরোধী কোনো কাজে আমরা ব্যবহার করি তখন আমরা শয়তানের আনুগত্য করব, শয়তানের ওয়ার্শিপ করব। এরকম চিন্তা লালন করে র্যাপ জগতে এগিয়ে গেছে এরকম ব্যক্তি কিন্তু পাকিস্তানের নাদির চ্যানই প্রথম না, আমাদের বাংলাদেশেও ছিল এবং এখনও আছে। পরিচয় হতে চান সেরকম এক বাংলাদেশির সাথে যে ইলুমিনাতিকে তার র্যাপ সঙের মাধ্যমে এক্সপোজ করার চেষ্টা করেছিল? এখন আমি আপনাকে যে ইউটিউব চ্যানেল দেখাবো সেটা মোটেও প্রচারের জন্য নয়, তাই আমার অডিয়েন্সের কাউকে আমি সেখানে যেতে বলবো না, জাস্ট এখান থেকেই দেখে নিন। SR101 অফিসিয়াল নিউ ইয়র্কে অবস্থানরত আমাদের সিলেটি কিছু মানুষ এই চ্যানেলটির দায়িত্বে রয়েছে। SR101 এটার মিনিং অ্যাকচুয়ালি আমি জানি না তারা এটা দিয়ে কী বোঝায়, আর এটা কোনো মিউজিক লেভেল কিনা সেটাও আমার জানা নেই। তবে তাদের আগের একটি নাম ছিল C-সিলেটি এরকম কিছু একটা, যেটা দিয়ে সিলেট বোঝায় আর কি। তাদের কোনো গান যদি সবচেয়ে বেশি ভাইরাল হয়ে থাকে ইন্টারনেটে তবে সেটি ছিল এই মা নামক সংটি, যেটা অনেকে শুনে থাকতে পারেন। তো পাশাপাশি আমরা আরেকটা মিউজিক ভিডিও দেখতে পাচ্ছি ওয়ান আই নামে। এখানে আমি বিশ্বাস করি সে সিক্রেট সোসাইটিকে এক্সপোজ করার চেষ্টা করেছে এবং বাংলাদেশের কারাপশনের পেছনে ইলুমিনাতির সিস্টেমের হাত রয়েছে। বাংলাদেশে যে ইলুমিনাতি সিস্টেম ঢুকেছে সেটাও এই গানে বুঝিয়েছে সে। তাও আবার দেখুন 10 বছর আগের, অর্থাৎ চ্যানকে যখন তার দেশ নিয়ে কম তাবা হ্যাঁ পাকিস্তান এই গানগুলো করেছিল তারও অনেক পুরনো। এই পুরো মিউজিক ভিডিওর সবচেয়ে বেশি এক্সপোজিং বা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে যে সিনটি আপনি দেখতে পাচ্ছেন। এই র্যাপার ভাইয়ের নাম আমি আনফর্চুনেটলি জানি না, তার পাশে আপনি দেখতে পাবেন ড্যাশ ওয়াজ অ্যান ইনসাইড জব। এটা আমেরিকার কোনো এক ইভেন্টকে বোঝানোর চেষ্টা করেছে এবং গানের নাম যেহেতু ওয়ান আই, সে সবার লাস্টে পিরামিড উইথ ওয়ান আই এর একটি পেইন্টে ক্রস চিহ্ন দিয়ে চলে যায়। আমেরিকায় 2001 সনে যে ঘটনা ঘটেছিল সেটা যে ইলুমিনাতির দ্বারা করা সেটা সে জানে এবং এখানে এক্সপোজ করে। ঘটনাকে কেন্দ্র করে সারা বিশ্বসহ বাংলাদেশের মুসলমানদেরকেও টর্চার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীরা বাংলাদেশে অত্যাচার করেছে কিভাবে মুসলিমদেরকে সেটা উনি এখানে বুঝিয়েছেন। তো এটা সত্য যে কিছু মানুষ র্যাপ মিউজিককে প্রতিবাদের একটি মাধ্যম মনে করে, যেটা র্যাপ কালচারের অ্যাকচুয়াল মিনিংও আসলে র্যাপ কালচার তৈরি হয়েছিল প্রতিবাদের জন্য, প্রোটেস্টের উপর বেস করে। কিন্তু আমি দেখেছি রিদেম এন্ড পোয়েট্রিকে ব্যবহার করে প্রতিবাদ করতে গিয়ে কিছু মানুষ পথভ্রষ্ট হয়েছে। আমি যখন তখন নিজেকে ডেভিল বলছে, ডিমন, সেইটান, মনস্টার, লুসিফার, এদের মধ্যেই আছে যাদেরকে আমি দেখালাম, এই যে আপনার সিলেটি র্যাপার্স SR101 এদের গ্রুপের মধ্যে কেউ একজন আছে। তো যাই হোক, আমি মনে করি না জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করা যায়। নাদির চ্যানকে ধীরে ধীরে ধার্মিক লাইনে চলে যাচ্ছে ঠিকই, কিন্তু এখনও তার মধ্যে কিছু আপত্তিজনক আচার আচরণ দেখা যায়। এমনিতে উইদাউট এনি ডাউট সে খুবই ট্যালেন্টেড একজন পার্সন। হানি সিং, বাদশাহ, নোরা ফাতেহির মতো মানুষকে ডিস্ট্র্যাক্ট করার কারণে অনেকে তাকে বলে সে ফেমের জন্য ক্ষুধার্ত, কিন্তু আমি সেটা মনে করি না। সে যদি তার গানের মধ্যে নোংরামি যুক্ত করত তাহলে সে অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারত। তার মধ্যে সেই পটেনশিয়াল আছে। যতটুকু সম্ভব নিজেকে নিয়ন্ত্রণে রেখে সে অনেক বড়সড় স্যাক্রিফাইস করেছে। অথচ কিছু মানুষকে আমরা এমনও দেখেছি নিজের ক্যারিয়ারের জন্য নাস্তিক হয়ে যেতে, কারণ ধর্ম তাকে নোংরামি করতে বাধা দেবে। হ্যাঁ, আপনি ঠিকই ভেবেছেন। পাকিস্তানি আর্টিস্ট জান মালিক, যেখানে বাদশার মতো মানুষ নিজের গানের স্টাইল চ্যানকের কাছ থেকে কপি করেছিল, সেখানে বোঝাই যায় নাদির চ্যান সিদ্দিকী কোন লেভেলের আর্টিস্ট। আমরা দোয়া করব সেই শয়তানি কাজ কারবার থেকে যেন দূরে থাকতে পারে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং পরবর্তীতে এরকম আরও কন্টেন্ট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিক্রেট বিল্ডের অফিসিয়াল মার্চেন্ডাইজ কিনতে ফেসবুকে SR ফ্যাশন ওয়্যার নামক পেজে চলে যান। সেখানে গিয়ে নক করলেই আমাদের প্রোডাক্ট খুব সহজেই কিনতে পারবেন।